আমরা এখন দাঁড়িয়েছি কোথায় বলো তো? নেপাল বর্ডারের সামনে যে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। আমরা অনেকটাই উপরে চলে এসেছি, সেই নিচে আমাদের ওখানে গাড়ি আছে, আমরা চলে এসেছি আর আমরা যাব ওই উপরে। আবার পড়ে গেলাম যে রাস্তাটার যে অবস্থা দেখুন, মানে এখান থেকে একটুকুনো দেখা যাচ্ছে না, মানে দুহাত দূরের জিনিসও স্পষ্ট নয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দার্জিলিং, কালিম্পং, কোলাঘাট সিরিজের আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আগের ব্লগে শেয়ার করেছিলাম দার্জিলিংয়ের বেশ কিছু সাইট সিনের ডিটেলস। আজ দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে কভার করব আরও বেশ কিছু সাইট সিন। আমরা এখন হোটেল ভ্যালেন্টিনো থেকে বেরিয়ে গেলাম, আর আমরা এবার নেক্সট যাচ্ছি হচ্ছে এনজিপিতে। কিন্তু এনজিপি যাওয়ার পথে আমরা মিরিক হয়ে যাব, আর তার সাথে যে সাইট সিনগুলো করবো, লেপচা জগৎ, তারপর আপনার মিরিক লেক, সীমানা বাজার, এগুলো সমস্ত ক্রস করে আমরা তারপর যাব। চলুন যাই, কিরকম লাগে দেখি। আর এখন আমাদের প্রথম পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে লেপচা জগৎ। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, নাম হচ্ছে লেপচা জগৎ। এখান থেকে দেখাচ্ছে পাইন ফরেস্ট। চলো ওখানে গিয়ে দেখি কিরকম লাগে। আর আমরা লেপচা জগৎ আসলাম ওই রাস্তাটা দিয়ে, আর এইখানে সমস্ত গাড়িগুলো এখানে পার্ক করবে, আর পার্ক করে এইখানে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে একদম পাইন ভিউ পয়েন্টে। এই পাইন ভিউ পয়েন্টের একটু আগে ওই দিকটাতে আরেকটা ভিউ পয়েন্ট আছে লেপচা জগতেরই, তো আপনারা ওইখানেও যেতে পারেন বা আপনারা এটাতে এন্ট্রি করতে পারেন। এটাতে এন্ট্রি করাটাই বেস্ট, কারণ এখান থেকে একদম পুরো প্রপার পাইন ভিউটা দেখতে পাবেন। এখানে ঢুকে এপাশে আছে টিকিট কাউন্টার, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। চলো আমরা এবারে ভেতরে ঢুকি। দার্জিলিং থেকে এতটা রাস্তা আসলাম, বেশ ভালো রোদ দিচ্ছিল, কিন্তু আর একটু গরমও লাগছিল। পাইন ফরেস্টে যেই ঢুকলাম আবার ঠান্ডা শুরু হয়ে গেছে, বেশ ভালো ঠান্ডা আছে। এনিওয়ে যাই এবারে এই রাস্তাটা দিয়ে দিয়ে একদম উপরের দিকে একটু উঠবো। আর এই যে এখানে পাইন জঙ্গলটা কিন্তু বেশ ঘন, এখান থেকে যা দেখে যা মনে হচ্ছে। আমরা আগেও গেছিলাম হাটাই পার্কে, ওখানেও গেছি, এই জায়গা একটু বেশি ঘন মনে হচ্ছে। ফটো তোলার অনেক জায়গা আছে, অনেক ফটোশ্যুট করা যাবে। কথা হচ্ছে যে আমরা কতটা কভার করতে পারি। চলো। আগে যে পাইন ফরেস্টগুলো গেছিলাম সেটা উঠতে এতটা কষ্ট হচ্ছিল না, কিন্তু এখানে অনেকটা খাড়া, আর আমরা যাব ওই উপরে। কিন্তু এই গাছের শেকড়গুলো আছে, তাই উঠতে অসুবিধা হচ্ছে না সেরকম। আমরা অনেকটাই উপরে চলে এসেছি, সেই নিচে আমাদের ওখানে গাড়ি আছে, আমরা চলে এসেছি আর আমরা যাব ওই উপরে। আবার পড়ে গেলাম যে ওই উপরে। আর ঠান্ডাটা মারাত্মক লেভেলে লাগছে, বাইরে অতটা লাগেনি, কিন্তু পাইন ফরেস্টের ভেতরে ঢোকার পরে কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে, কারণ এখানে তো রোদ এসে পৌঁছাচ্ছে না। চলো আমরা যাই ওখানে। আর আমরা এখানে প্রচুর ছবি তুলেছি, তা আমাদের ছবি যারা দেখতে চাও তারা কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম আমাকে ফলো করো। আমরা ওই নিচের থেকে উঠে অনেকটাই চলে এসেছি, আমরা যাব ওই টপে যাব, ওইখানে যাব। আর এই যে দেখো এখানে নাম খোদাই করে লিখে দিয়ে যাচ্ছে, আমরা যে এখানে এসেছিলাম তার প্রমাণ। আমরা লেপচা জগতের পাইন ফরেস্ট দেখে বেরিয়ে গেলাম, আর এখানে একটু এসে জাস্ট দাঁড়িয়েছি রিফ্রেশমেন্টের জন্য। আর এখানে দেখুন কি, মানে চারদিকটা হঠাৎ করে মেঘে ঢাকা হয়ে গেছে, পুরো মেঘ কুয়াশা একদম পুরো ভর্তি চারদিকটা। বেশ সুন্দর লাগছে, কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই রাস্তাটা ধরে আমরা একদম স্ট্রেট এখন চলে যাব সীমানা বাজার। দেখুন পুরো কুয়াশায় ভর্তি, মেঘে ভর্তি পুরো চারদিকটা, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর, অসাধারণ। দেখুন রাস্তাটার যে অবস্থা দেখুন, মানে এখান থেকে একটুকুনো দেখা যাচ্ছে না, মানে দুহাত দূরের জিনিসও স্পষ্ট নয়। তো সেই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি আর কি। তো দেখা যাক কি আগে গিয়ে কি দেখতে পাই। সীমানা বাজারের এরিয়াটাতে প্রচন্ড মেঘ, কুয়াশায় ভর্তি চারদিক, তাই সেরকম কিচ্ছু দেখা যাবে না। না হলে আমরা যেটা শুনলাম আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে, যে ওই দিকটাতে নেপালের বর্ডার দেখা যায়, আর কাঞ্চনজঙ্ঘাতে এমনি তো দেখা যাবে না, সেটা তো ওয়েদার দেখে আশা করি বুঝতে পারছেন। সকালে যা দেখা গেছে ব্যাস। যাই এবার আমরা দেখি, ওখান থেকে সম্ভবত একটা নেপালের গেট দেখতে পাবো। যাই একটু আগে এগোই, গিয়ে দেখি কীরকম কি দেখতে পাই সেখানে গিয়ে।
কুয়াশার মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম পশুপতি ফটকের দিকে, যেটি ইন্ডিয়া নেপালের বর্ডারে অবস্থিত। আমরা এখন দাঁড়িয়েছি কোথায় বলো তো? নেপাল বর্ডারের সামনে যে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। চলো নেপালের বর্ডারে পা দিই। আমি এখন নেপালে। জায়গাটার নাম হচ্ছে পশুপতি ফটক। তা যারা এই রাস্তা দিয়ে মিরিক যাবে তারা একবার এখানটা এসো। ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর। নেপালে দাঁড়িয়ে আছি। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, যে এখানে যদি কেউ পশুপতি মার্কেট যেতে চান তাহলে এখানে এসে কিন্তু যে গাড়ি নিয়ে আপনারা আসুন না কেন, আপনাদের ওই চেকপোস্টে গাড়ি নামিয়ে কিন্তু এখান থেকে আলাদা করে গাড়ি করে আবার নেপালে পশুপতি মার্কেট যেতে হবে। আমরা এখন যাচ্ছি না পশুপতি মার্কেট। কেউ যদি যেতে চান তারা আলাদা করে গাড়ি ভাড়া করে এখান থেকে যেতে পারেন। আপনারা যে গাড়িতে আসছেন সেই গাড়ি করে আপনাদের কিন্তু এখানে ঢোকার পারমিশন নেই। যাই হোক, বেশ সুন্দর লাগলো। যাই এবারে যাই নেক্সট ভিউ পয়েন্টে। প্রচন্ড মেঘ কুয়াশায় ভর্তি অলরেডি জায়গাটা। রাস্তাটা দেখেই বুঝতে পারছেন কি ওয়েদারের অবস্থা। ফোটা ফোটা কিন্তু অলরেডি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। কেমন লাগছে? চলো, বেশ সুন্দর লাগছে, কিন্তু আমাদের খুঁজতে হবে আমাদের গাড়িটা কোথায় অ্যাকচুয়ালি আছে। যাই, এগিয়ে যাই। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না, পুরো একদম সাদা। আর তার সঙ্গে শুরু হয়ে গেছে বৃষ্টি। মিরিক দেখাচ্ছে এখান থেকে ওই 13.5 কিলোমিটার। হ্যাঁ, 13.1 কিমি। পশুপতি ফটক থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম গোপালধারা টি গার্ডেনের দিকে, আর ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন মিরিক যাওয়ার পথে আর একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, গোপালধারা টি গার্ডেন। পুরো গোল করে আছে চা বাগান। আর এখানে গোপালধারা টি স্টেট, আর এখানে সমস্ত পার্কিং প্লাস এই যে এই দোকানটাতে বিভিন্ন ধরনের চা আপনারা টেস্ট করতে পারবেন। এছাড়াও পাশাপাশি অনেকগুলো চায়ের দোকান আছে, গোলপাহাড় টি স্টপ, অনেক চায়ের দোকান আছে এখানে। যাক, আমরা এবার এই রাস্তাটা ধরে আস্তে আস্তে এন্ট্রি নেবো। চা বাগান মোটামুটি সব জায়গাতেই সমান, বাস হ্যাঁ একটু ভিউয়ের ডিফারেন্স থাকে আর চা বাগান মাত্রই খুশি। আর একটু আগে পুরোটা মেঘাচ্ছন্ন ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। এখন কিন্তু ওয়েদারটা আবার এই মুহূর্তে মনে হচ্ছে যেন একটু হালকা ক্লিয়ার হয়েছে। মানে যখন তখন মেঘ, যখন তখন বৃষ্টি, পাহাড়ি এলাকার মতো। বেসিক্যালি যেটা আমরা শুনলাম এখানে, যে অনেক চা বাগান মানে চা গাছ টাছ অনেক নাকি টুরিস্টরা নষ্ট করে দিত, তার জন্য এখানে কিছুটা কাজ চলছে, আর সেই জন্যই 2-3 দিন বন্ধ। বাট বাকি যাই হোক, আমরা ব্লগ করছি দেখে ওনারা বললেন যে ভেতরে ঢুকে বাকি ইনফরমেশনটা শেয়ার করে দিতে। আমরা ভেতরে ঢুকে বাকি ইনফরমেশনটা শেয়ার করলাম। ভেতরটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর। কিছু কিছু জায়গা হয়তো ক্লোজ আছে, এখন এন্ট্রির অনুমতি নেই। তবে এটা ঢোকা যায় ভেতরে, মানে ঢোকা যে যায় না সেরকম কিছু নয়। তো যেহেতু ঢোকা যায়, আপনারা অবশ্যই একবার আসবেন ভেতরটাতে। আর ভেতরটা কিন্তু অপূর্ব। অন্যান্য চা বাগানগুলোও দেখেছি আমরা, এই চা বাগানটা একটু অন্যরকম বলতে বেশ সাজানো গোছানো। কিন্তু পেছন দিকটা যদি দেখেন, পুরো গোল গোল স্তূপাকার পাহাড়ের মতো, বেশ সাজানো গোছানো। এরপর আমাদের পরবর্তী গন্তব্যস্থল মিরিক লেক। আর যাবার পথে রাস্তার দুধারে চা বাগানের দৃশ্য সত্যিই মন কাড়ার মতন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1767 মিটার উঁচুতে অবস্থিত মিরিক। বছরের প্রায় বেশিরভাগ সময়ে মিরিকের আবহাওয়া বেশ মনোরম। যেতে যেতে আমরা এখন মিরিক বাজারটা ক্রস করছি, আর এই মিরিক বাজার ক্রস করেই সামনেই একটু পরেই আছে মিরিক লেক। আর আমরা পৌঁছে গেছি এখন এই মিরিক লেকে। ওইখানে ব্রিজটা দেখাচ্ছে, মিরিক লেকের উপর যে ব্রিজটা, গাড়ি থেকে দেখতে তো ভালোই লাগলো। যাই পুরোটা দেখি, এবার ওখানে গিয়ে বাকিটা আমরা ওইখানে নেমে অ্যাকচুয়ালি জিনিসটা দেখবো। আমরা এখন পৌঁছে গেছি মিরিক লেকের সামনে, আর এখান থেকে দেখা যাচ্ছে বহু পরিচিত সেতু, ওই হলুদ রঙের দেখা যাচ্ছে। আর ওই সামনেটাতেই এখানেই হচ্ছে মিরিক লেক। মিরিক লেক আমরা ওইখানটা যাবো, ওই সেতুটার কাছে আমরা যাব। আর এখানে আছে গাড়ি পার্কিং এর জায়গা, অসংখ্য গাড়ি পার্কিং এর জায়গা আছে। আর তার পাশেই আছে প্রচুর দোকান, এখানে খাওয়া দাওয়া করা যাবে, কেনাকাটাও করা যাবে। আর এই রাস্তা ধরে চলে গেলেই পৌঁছে যাব মিরিক লেক। চলো যাওয়া যাক এই রাস্তা ধরে। আর মিরিক লেকের সামনে এখানে এন্ট্রি করার কাছে দেখতে পেলাম ঘোড়া, এখানে ঘোড়া রাইডও করা যায়। আর এখানে প্রচুর বসে থাকার জায়গাও আছে। আর এই জায়গাটা হচ্ছে একটা খোলামেলা খুব সুন্দর জায়গা, আর ওই পাশে হচ্ছে ব্রিজে যাওয়ার জায়গা। চলো ওখানটা যাই। আর এখানে চলছে ঘোড়া রাইড, তাই তোমরা এখানে কেউ এলে ঘোড়া রাইড করতে পারো।
আর এতে চারপাশে আছে দোকানদানি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি মিরিক লেকের উপরে, একদম ব্রিজের উপরে। মিরিক লেকের উপরে যে ব্রিজটা আছে, আর একটু কাছে এগিয়ে এসো, আর এখান থেকে দেখা যাচ্ছে মিরিক লেকের যে অপরূপ দৃশ্যটা, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এটা একটা বলতে পারেন ভিউ পয়েন্টও বটে, আর একদম পুরো ফটোজেনিক জায়গাটা। বিভিন্ন ধরনের বোট আছে, প্যাডেল বোটও আছে, আপনাদের ওই যেটা শিকারা রাইড ঠিক বলবো না, মানে যেটা ওরা যেটা নিজেরা চালাবে সেটাও আছে। বেশ সুন্দর লাগছে কিন্তু। গিয়ে দেখি এখন যে বোটিং এর কি ব্যবস্থা ইত্যাদি, তারপরে গিয়ে পুরো ডিটেলসটা জানাচ্ছি। আর এখানে কিছু ফটোশুট তো হবেই, দেখা যাক। আর মিরিক লেকে এন্ট্রি নিয়েই, মানে ধরুন ওই দিকটা থেকে আপনারা এন্ট্রি করলেন, সোজা গেলে পাবেন মিরিক লেকের ওপর যে ব্রিজটা আছে। আর যদি একটু এদিকে বেঁকে চলে আসেন তাহলেই পাওয়া যাবে বোটের অফিস, মানে যেখানে টিকিট কাউন্টার আর কি। তো সেখানে বোর্ড লাগানোই আছে, শিকারা বোটের জন্য ₹500, 4 সিটার প্যাডেলের জন্য 400, আর 2 সিটার প্যাডেলের জন্য 200। টাইমিং কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আমরা 4 সিটার প্যাডেল বোটটা নিয়েছি, 400 টাকা লাগছে, এই যে টিকিট কেটে নিয়েছে। তারপরে এবারে আমরা চড়বো বোটে। মিরিক লেকে প্যাডেল বোটিং করার লোভটা আর সামলাতে পারলাম না। প্যাডেল বোটিং যদিও নতুন কিছু নয়, কিন্তু পাহাড়ের মাঝে এরকম একটা লেকে বোটিং করার মজাটাই কিন্তু আলাদা। মিরিক লেকের সেই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা এগিয়ে চললাম এনজিপির দিকে। যাবার পথে একবার টিংলিং ভিউ পয়েন্টটাও দেখে নেব। একটু এগিয়ে আমরা পৌঁছে গেলাম টিংলিং ভিউ পয়েন্টে। এখানে এই ওয়াচটার উপর থেকে চারিদিকের ভিউটা অসাধারণ। এইখানে ছিল টিংলিং ভিউ পয়েন্টের যে ওয়াচ টাওয়ারটা সেটা, আর তার ঠিক উল্টো দিকে আছে আম্বের গুরুঙ্কের একটা মূর্তি। এখানে এসে জানতে পারলাম হি ইজ দ্য পায়োনিয়ার অফ নেপালি মিউজিক। তো এখানে একটা ছোটো স্ট্যাচু করা আছে। আর যদি আমরা এই রাস্তা বরাবর এগিয়ে যাই তাহলে এখানে দেখতে পাবো আই লাভ মিরিকের একটা স্ট্যাচু। সেম স্ট্যাচুটা ছিল মিরিক লেকের সামনেও, বাট ওখানে আমরা যাইনি। এবার এখানে গিয়ে একটা ফটো তুলে নেবো। আমরা এখন আই লাভ মিরিকের সামনে দাঁড়িয়ে আছি, এখানে অনেক ছবি তুললাম। এরপর মিরিককে বিদায় জানিয়ে এনজিপির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের এবারের ট্রিপ এখানেই আজকের দিনের মতো শেষ। টিংলিং ভিউ পয়েন্ট দেখে আমরা এবারে ব্যাস আর নিচে নামার অপেক্ষা। নিচে নামছে আস্তে আস্তে পাহাড় থেকে আমরা, আর মোটামুটি কিছুক্ষণের রাস্তা, তারপরে আমরা পৌঁছে যাবো আমাদের এনজিপি, আমাদের আজকের গন্তব্যস্থল। এবারের মতো দার্জিলিংয়ের ভ্রমণ পর্ব এখানেই শেষ। তবে হ্যাঁ, ভিডিওটি কিন্তু এখনও শেষ নয়, কারণ এনজিপিতে পৌঁছে আজকে আমরা থাকবো একটা লজে, কারণ পরের দিন সকালেই আছে শতাব্দী এক্সপ্রেস। সেই লজের অভিজ্ঞতা কীরকম চলুন দেখে নিই। আমাদের কালকে সকালেই 5টার সময় আছে শতাব্দী এক্সপ্রেস এনজিপি থেকে, তাই আজকের রাত্রে আমরা এনজিপিতেই থাকছি। আর সব থেকে থাকার বেস্ট উপায় হচ্ছে একদম স্টেশনের কাছে, এই লাইন বরাবর অসংখ্য লজ আছে। তো আমরা এই মুহূর্তে যেই লজটাতে আছি সেটা হলো তিরুপতি লজ। একদম স্টেশন থেকেই হাঁটা পথে 2 থেকে 3 মিনিট এই তিরুপতি লজ। এই লজটা কিন্তু বেশ ভালো, আর বাইরে থেকে দেখতে ঠিক এরকম। সামনেই তিরুপতি লজ, এর পাশেই আছে আপনার নীলাচল লজ। পরপর লাইন দিয়ে অনেকগুলো লজ আছে। এখান থেকে থাকাটা বেশ, কারণ ভোর ভোর যাদের ট্রেন থাকবে এই লজ থেকে বেরিয়ে একদম 2-3 মিনিট হাঁটা পথেই স্টেশন। ওই যেখানে লাইটটা জ্বলছে ওইখানে সামনে একটা স্টেশন, ডান দিকে বেঁকে গেলে। যাই হোক, ইনফরমেশনটা দিয়ে রাখলাম। যদি আপনাদের এরকম কোনো পজিশনে আপনার কোনো পড়েন তো এই লাইনেই যে কোনো হোটেলটা নেবেন বা যে কোনো লজটা নেবেন, তাতে করে আপনাদের সুবিধা হবে। আমাদের রুম আছে সেকেন্ড ফ্লোরে, সিঁড়ি দিয়ে আসা যাবে আর এদিকে লিফট দিয়ে আসা যাবে। চলো এবার ছোট্ট করে রুম টোরটা দিয়ে দিই।
আর এইটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার ব্যবস্থা। এরকম লজটা দেখতে মোটামুটি এমনি ভালো। প্রথমত মনে হবে একটু কনজেস্টেড, বাট ইটস প্রিটি গুড লজ হিসাবে। একদিন স্টে করে ট্রেন ধরার জন্য যথেষ্ট ভালো। এটা হচ্ছে আমাদের রুম। এই পাশেই আছে বাবা মা, আর ও পাশে আছে মামা বাবু। চলো ছোট্ট করে রুমটা দিয়ে দিই। বলবো না যে একদিন থাকছি, কয়েক ঘন্টার জন্য। এর জন্য এসেই লাগে সব নামিয়ে দিয়েছে বলে একটু কেমন দেখাচ্ছে। যাই হোক, ছোট্টর মধ্যে রুম। সব ঢুকে আছে বেড, এদিকে আছে মিরর, এদিকে আছে একটা সেন্টার টেবিল, আর এখানে আছে সোফা, আর দুটো জানলা আছে এদিকে, এদিকে পর্দা দেওয়া আছে। যাই হোক, রাত্রিবেলায় উপরে পাখা আছে, এদিকে আছে এসি, যদিও দরকার নেই এটা এখন। এদিকে আছে টিভি, এদিকে আছে টেলিফোন। চলো এরপর ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি ক্লিন, ঠিকই আছে। মোটামুটি কয়েক ঘন্টার জন্য যা যা দরকার মোটামুটি এনাফ। গিজারও আছে, প্লাস এই রুমটাতে গিজারও আছে। ব্যবস্থা ভালো। বাজে 8টা, আর আমরা আমাদের ট্রেন হচ্ছে 5:30। 5:30 তো 5টা শতাব্দী এক্সপ্রেস 5টার সময় আছে। তো আমরা আমরা প্রায় বেরিয়ে যাবো 4টার সময়। তার কয়েক ঘন্টার জন্য ঠিকই আছে, ছোট রুম হলো, অসুবিধা নেই। এমনিতে লজটা মোটামুটি ঠিকঠাক, খারাপ নয়। বলবো না যে বিশাল হাইফাই রেকমেন্ড করছি, এরকম ব্যাপার কিছু নয়। বাট হ্যাঁ, যে কারণে রেকমেন্ড করব সেটা হচ্ছে যে রেলওয়ে স্টেশনটা একদম সামনে, 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। মানে বলতে গেলে আপনি হোটেল থেকে বেরোলেই রেলওয়ে স্টেশন, এনজিপি। আর শুধু যে এই লজটাই আছে তা নয়, এর সারি বরাবর অনেক লজ আছে, অনেক। মানে আমি একটু আগে দোকানে বেরিয়েছিলাম, প্রচুর লজ আছে। তো আপনারা যে কোনো একটা লজে থাকতে পারেন। আমি স্পেশালি বলবো যে মোটামুটি এই লাইনে যে কোনো একটা লজে থাকবেন। আর যেহেতু তিরুপতি লজে আছি, এই সময় যা যা দেখলাম লজের ব্যবস্থা মোটামুটি ঠিকঠাক ভালো, তাই বলছি তিরুপতি লজ আপনারা চুজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আবারও বলছি, এমন নয় যে এইটাই আপনারা চুজ করুন। যে কোনো লজ এই লাইন বরাবর চুজ করলেই রেলওয়ে স্টেশনটা একদম সামনে। আর এই লজে এদের নিজস্ব রেস্টুরেন্ট ব্যবস্থাও আছে, মেনু কার্ডও এখানে রুমে রুমে দেওয়া আছে। প্রাইস মোটামুটি রিজনেবল, খুব বেশি একদম মারাত্মক প্রাইস নয়। তাই সব মিলিয়ে ইটস গুড, প্রিটি গুড। এবার আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করার পালা। আশা করি দার্জিলিং, কালিম্পং, কোলাঘামের এই সিরিজটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও দিয়েই এই সিরিজটি শেষ করলাম। যারা এখনও এই সিরিজের সমস্ত ভিডিও দেখে উঠতে পারোনি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে এই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিলাম। যাই হোক, পরের দিন ভোরে শতাব্দী এক্সপ্রেসে করে আমরা একদম অন টাইমে হাওড়াতে পৌঁছালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।